কানে ধরে থাকা ফোনটা মাটিতে পড়তে সকলে রামসার দিকে ফিরে তাকালো। রামসার দু চোখ দিয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে। এটা দেখে নার্জিন বেগম ও মেহের ছুটে গেল তার কাছে। রামসাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, এভাবে কাঁদছে কেন সে। মেহের মাটিতে পড়ে থাকা ফোনটা তুলে নিয়ে নিজে কয়েকবার হ্যালো হ্যালো করলো। বেশ কিছুক্ষণ পর ফোনের ওপার প্রান্ত থেকে কল কেটে গেল। রামসাকে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা শুনে সে ভীষণ রকমের ভয় পেয়ে গেছে। তাই নার্জিন বেগম আর রামসাকে দাঁড়িয়ে না রেখে পাশে একটু কষ্ট করে হেঁটে নিয়ে গিয়ে সোফায় বসালেন তিনি। এমন অবস্থা দেখে তানিয়া খালা সামনেই খাবার টেবিল রাখা জগ থেকে পানি ঢেলে রামসার কাছে বসে গ্লাসটা বাড়িয়ে দিলেন। পানিটুকু খেয়ে দম ফেলে আরও কান্না করতে করতে সে বলল, ফোনে কে যেন একটা নির্জনকে মারার হুমকি দিচ্ছিল। ওকে বাইরে যেতে দিয়েন না মা, ও এখানে থেকে কাজ করুক। রামসার কথা শুনে নাজিন বেগমের ভেতরটা কেমন করে উঠল, কিন্তু তিনি চেহারাটা প্রকাশ না করে রামসার মাথা হাত বুলিয়ে দিতে দিতে শান্ত ভঙ্গিতে বললেন, এইসব ফোন কলে কেন বিশ্বাস করছো? তুমি তো শিক্ষিত মা, হুটহাট কারো কথায় কেন বিশ্বাস করো বলো তো? একটু আগে না তিন বাপ ছেলে নামাজ পড়তে গেল, এগুলো ফেক কল, এসব বিশ্বাস করো না তো। রামসার কান্নাময় মুখের দিকে তাকিয়ে মেহের তার কাছে হাঁটু গেড়ে বসে বলল, এই আপু, এসব কেন বিশ্বাস করছিস তুই? তোর মনে আছে আব্বার ফোনে একবার এক অচেনা ফোন কলে বলেছিল আমি জিনের বাসা বলছি, তুই না প্রমাণ করলি এটা মিথ্যা? বুলবুলি ফুফি মা আমি সবাই কত ভয় পেয়েছিলাম, মনে আছে তোর? মেহেরের এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা তনিমা খ্যাক করে হেসে উঠল। সবার নজর রামসার উপর সরে কিছুক্ষণ তার দিকে চলে গেল। তানিয়া খালা মেয়ের এমন হাসি দেখে বেশ রেগে গেলেন। তার সঙ্গে বললেন, সিরিয়াস সময় জায়গায় তোর এমন হাসি পায়? বেয়াদব, যা বলছি সামনে থেকে সর। তনিমা তো ভয়ে কাচুমাচু হয়ে তাসনিনের হাত ধরে টেনে উপরে তাদের ঘরে চলে গেল। রামসা তবুও বলল, কিন্তু মানুষটার কথা শুনে কেন জানি মনে হচ্ছে কিছু একটা সমস্যা হবে। মানুষটা বলল যে, আপনি কি নির্জন ভাইয়ের গর্ভবতী বিবি বলছেন? আপনার জন্য বিশাল বড় চমক রেডি করছি আমরা। আগামী 3 দিনের মধ্যে আপনার স্বামীকে আমরা নতুন রূপে ফেরত দেব। দেখেন, রং নাম্বার থেকে যদি ফোন আসতো তাহলে আমাকে আর নির্জনকে চিনল কি করে? রামসাকে এমন বিচলিতভাবে কথা বলতে দেখে নাজিন বেগম বললেন, নির্জনের কোনো বন্ধু হয়তো তোমার সঙ্গে মজা করেছে মা, এত চিন্তা করো না। ওদের কয়টা বন্ধুকে আমি চিনি, বেশ পাজি আছে ছেলেগুলো। এত কথার মাঝেও যেন রামসার মনের মধ্যে কু করে কিছু একটা ডেকে উঠছে। কারো বুঝ সে মনে ধরে রাখতে পারছে না। সবার মুখে দিকে তাকিয়ে সে আর এই বিষয় নিয়ে কথা বলল না। মেহেরের দিকে তাকিয়ে রামসা বলল, আমাকে একটু ঘরে রেখে আসবি মেহের? আমার বসে থাকতে ভালো লাগছে না, এক পা ফুলে পানি জমে গেছে, মনে হয় পাটা আমার অনেক ভারী। এই কথা শুনে পাশে বসে থাকা নাজিন বেগম মেকি হেসে বললেন, তোমার তো পায়ে পানি জমেছে, আর আমার নিশান যখন পেটে ছিল ওই সময় হাতে ইনফেকশন শুরু হয়েছিল। সাদা চামড়া পরিবর্তন করতো 2 হাতে, খাবার হাত দিয়ে উঠিয়ে খেতে পারতাম না। হ্যাঁ, দুলাভাই তোকে উঠিয়ে খাওয়াতো আপা। পাশ থেকে তানিয়া খালার কথা শুনে মেহর ও রামসার মুখে হাসি চলে এলো। নাজিন বেগম বোনকে একটু ধমক দিয়ে বললেন, দূর, কাকে কি বলছিস? মুখটা একদম বেফাস তো তানিয়া। আচ্ছা মা, যাও ঘরে যাও, এখানে আর বসে থেকো না। আমি ভাবছি নির্জন যেহেতু আজকে চলে যাবে, তাহলে তনিমা নয় রামসার ঘরেই রামসার সঙ্গে থাকবে আজ রাত থেকে। তনিমা তো মাস 4 এখানেই থাকছে। তানিয়া তার বোনের কথা সায় দিলেন। মেহের রামসাকে নিয়ে তার ঘরের দিকে হাঁটতে শুরু করলো। পেছনে দাঁড়িয়ে থাকলেন তানিয়া ও তার বোন নাজিন বেগম। রামসার ঘরের দিকে যাওয়ার পথেই তারা তাকিয়ে আছেন। তারা দুবোন যেতে ফোন কলে ওই বিষয়টা চট করে মাথায় এলো। তার সঙ্গে চেহারায় আবারও কালো ছাপ দেখা দিল তাদের। তানিয়া বোনের কাঁধে একটু হাত ছুঁয়ে বলে গেলেন, আল্লাহ আছেন আপা, চিন্তা করিস না, আমরা কখনো কারো ক্ষতি করিনি যে আমাদের ক্ষতি হবে। নামাজ শেষে বাড়ি ফিরে সবাই একসঙ্গে টেবিলে বসে খাওয়া দাওয়া করে নিল। খাবার টেবিলে শুধু নিশান ও রামসা ছিল না। নিশান তো কখনোই সবার সঙ্গে এক টেবিলে বসে খাবার খায় না। রামসার শরীর খারাপ দেখে নিজের ঘরে ফাতেমাকে দিয়ে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমের দিকে চলে গেল। নির্জনও তার ঘরে চলে এলো। ঘরে ঢুকেই দেখে রামসা ঘুমিয়ে আছে। আজকে রামসার মুখটা নির্জনের কাছে কেন জানি শুকনো লাগছে। কেন এমন হয়েছে তা জেনেই এসেছে নির্জন।
নামাজ পড়ে তিনজন একসঙ্গে যখন ঘরে পা রেখেছিল, ঠিক সেই মুহূর্তে নাজিন বেগম সকল ঘটনা তাকে খুলে বলেছিলেন। সেই সময় নিশান এই কথাটা জিজ্ঞেস করেছিল, কারোর সঙ্গে কি তোর ঝামেলা আছে নাকি, নয়তো কে এমন করে তোকে শাসিয়ে কথা বলছে। নির্জন তো জানে তার ভাই নিশান কেমন, সবকিছু তো আর মাথা গরম করে করলেই সমাধান হয় না। নির্জন সবার সামনে হেসে কথা এড়িয়ে বলে এসেছিল, আমার বন্ধু ফরাসেই মজা করেছে, আমি অফিসে থাকলে এমন করে সে এই বেটা। নিশানের দিকে তাকিয়ে নির্জন বুঝেছিল এই সামান্য কথা সে বিশ্বাস করেনি, তবুও কোনো কথা না বলেই সে তার ঘরে চলে আসে। নিশানকে আর বিশ্বাস করানো যাবে না। নিশান যেতেই তার মা নাজিন বেগম রেগে গিয়ে বললেন নির্জনকে, এইসব কেমন বন্ধু বানিয়েছ তুমি? জানো না রামসা প্রেগনেন্ট, ওর মাথায় কোনো চিন্তা ঢুকানো যাবে না। তুমি তো কখনই আলতু ফালতু ছেলেদের সঙ্গে চলাফেরা করো না নির্জন। মায়ের কথায় সেই সময় কোনো জবাব সে দিতে পারেনি। চুপচাপ খাবার খেয়ে ঘরে চলে এলো সে। সে দেখলো ঘুমন্ত রামসার চেহারা, মন ভরে তার বউকে দেখলো সে। বউ তার আগের থেকে বেশ সুন্দর হয়েছে। এটা হয়তো তাদের আদরের সন্তান পেটে থাকার জন্য। নির্জন রামসার পেটে হাত দিতেই যাবে, ঠিক সেই সময় উসখুস করতে করতে রামসা উঠে বসলো। নির্জন রামসার দিকে তাকিয়ে বলল, গুম হয়ে গিয়েছে আব্বুর আম্মুর। রামসা তবুও চুপ থেকে নির্জনকে দেখে নিল। তারপর রামসা বলল, তুমি যেখানে যাবে আমাকে সঙ্গে নিয়ে যাবে নির্জন। কথাটুকু বলেই সে নির্জনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আচমকা এই কাণ্ডে নির্জনও তাকে জড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ জান পাখি, আমি যেখানে যাব সেখানে তোমাকে সঙ্গে নিয়ে যাব। মৃত্যুর আগও পরে আমরা একই সঙ্গে থাকবো। কথাটুকু বলে রামসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আবার বলল সে, কি হয়েছে তোমার, মন খারাপ? দুঃস্বপ্ন দেখেছো তুমি? রামসা নির্জনকে জড়িয়ে রেখে বলল, দেখেছি। আমি দেখেছি তুমি আমাকে রেখে অনেক দূরে চলে যাচ্ছ আর ফিরে আসছো না। আমি সাদা পোশাকে তোমার পেছনে ছুটে চলেছি তোমাকে একটু ছুঁয়ে দেখার জন্য, কিন্তু তুমি আমাকে ছুঁতে দিচ্ছ না। নির্জন রামসার হাত থেকে নিজেকে ছাড়িয়ে তার গাল ধরে বলল, আমি কোথাও যাব না, সব সময় আমাদের ফোনে কথা হবে। মাত্র একটা বছর, দেখতে দেখতে চলে যাবে। তুমি আর আমার ছোট ছানা আমার জন্য অপেক্ষা করবে, ঠিক আছে? রামসার মুখ থেকে কোনো উত্তর পেল না নির্জন, তাই সে অন্য কথা চলে গেল। সে বলল, খাবার খেয়েছো তুমি? রামসা মাথা নিচু করে নিল। খাটের পাশে ছোট টেবিলে খাবার ঢাকা অবস্থায় পড়ে রয়েছে। নির্জন তখন বলল, আমি খাইয়ে দিলে খাবে তুমি? কথাটুকু শুনি রামসার চোখ মুখ যেন একটু উজ্জ্বল হয়ে উঠল। নির্জন নিজের হাত পরিষ্কার করে এসে রামসাকে খাবার খাওয়াতে শুরু করলো। রামসা খাবার মুখে নিয়ে বলল, তুমি খাবার খেয়েছো নির্জন? নির্জন তখন বলল, খাবার মুখে নিয়ে কথা বলে না, চুপচাপ খেয়ে নাও দেখি। আর কিছু বলল না রামসা, চুপচাপ খাবার খেতে শুরু করলো। নির্জন তখন বলল, এখনো তোমার বাচ্চামু গেল না, আমাদের বাচ্চাকে সামলাবে কি করে? মেহের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে নিজের চোখ জোড়া পিছনে ঘুরিয়ে নিয়ে দাঁড়িয়ে গেল। সন্ধ্যার সময় কে এমন উদম শরীরে থাকে? মাথা থেকে পা অবধি কোনো পোশাক ছিল না নিশানের। দেখেই যেন কেমন লাগছে, ছি। শরীরে মাংসপেশিগুলো থকথকে হয়ে আছে, প্রতিটা রগ স্পষ্ট বোঝা যাচ্ছে, বিদেশি গরুগুলোর মতো। ওই যে আসে না, শিং দিয়ে গুঁতো দেয়, অথচ মাথায় বুদ্ধি নেই। ঠিক তেমনি তার নিজের স্বামীর একই অবস্থা, অনেক শক্তিশালী, রাগ হলেও মাথায় কোনো বুদ্ধি নেই। একদমই বিদেশি গরু, কপি পেস্ট সে। পিছন ফিরে মেহেরকে দাঁড়িয়ে থাকতে দেখে নিশান মেকি হেসে একে একে পোশাক পরতে শুরু করলো। তার সঙ্গে মেহেরকে উদ্দেশ্য করে বলল, আগে কতবার দেখেছো এমন করে, তখন তো লজ্জা পাও না? এই কথা শুনে মেহের বলল, মুখে লাগাম টেনে কথা বলুন, এইসব কি কথা হ্যাঁ? নিশান তখন শয়তানি করে বলল, আমি গরু নাকি যে মুখে লাগাম টেনে কথা বলবো? আর নিজের বউয়ের সামনে আবার কিসের লাগাম? একমাত্র ঘরের বউকে সব খুলে দেখানো যায়, খুলে কথা বলা যায়। মেহেরের মাথায় এই ধরনের কথা শুনে চট করে রাগ উঠে গেল। কি বলবে, ভাষা খুঁজে পাচ্ছে না সে। এই মানুষটার সঙ্গে কথা বলে সে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাবে, না জানি এখানে দাঁড়িয়ে থাকলে আর কি কি শুনতে হয় তাকে। মেহের কি কারণে ঘরে এসেছিল তা এই দৃশ্য চোখে পড়তে সে ভুলে বসেছে। মনে করতে চেয়েও পারল না সে। মনে মনে অনেক কয়টা গালিও দিল নিশানকে। এমন অবস্থায় দেখে নিশান এভাবে মেহেরকে ঘর থেকে চলে যেতে দেখে মৃদু হেসে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি পরতে শুরু করলো। সবকিছু পড়া শেষ হলে সেও ঘর থেকে বেরিয়ে গেল। নির্জনকে সে এয়ারপোর্টে ছাড়তে যাবে। নির্জন একদম রেডি হয়ে বের হয়েছে, সবাইকে সালাম করে দোয়া নিয়ে বাহিরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এখনো রামসার মুখে তেমন একটা হাসি নেই।
নার্জিন বেগমের ছেলে দূরে কাজে আগেও গেছে, তবে আজ কেন জানি ভেতরে কেমন যেন করছে তার। নির্জন তার মাকে অনেক ভালোবাসে, তাই মায়ের কাছে গিয়ে মায়ের দুহাত ধরে চুমু খেয়ে দোয়া নিল। বাবার সঙ্গে কিছু একটা কথা বলে ব্যবসার কিছু ডকুমেন্টে ফাইল হাতে নিল বাবার কাছ থেকে সে। তারপর আমসা সলসল চোখের দিকে একটু তাকিয়ে তাকে আর কথা বলার সুযোগ না দিয়ে কপালে চুমু খেয়ে গাড়িতে উঠে বসলো। আজ নিশান ড্রাইভ করবে, তাই দুবাই আগের মতোই পাশাপাশি বসলো। তা দেখে তানিয়া খালা আর তাসনিন পেছনে বসে গেল। কথা ছিল নির্জনের সঙ্গে তারাও নিজের বাড়ি ফিরে যাবে। বেশ দূরে না হলেও সামনে বাস স্ট্যান্ড, সেখান তাদের নামিয়ে দেবে তারা। নির্জন গাড়িতে বসেও বারবার রামসা আর তার মায়ের মুখের দিকে তাকাচ্ছিল। এসব দেখে নিশান আর দেরি না করে গাড়ি ছেড়ে দিল। যাওয়ার পথে তানিয়া খালা আর তার মেয়েকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আবারও চলতে শুরু করলো তারা। অর্ধেক রাস্তার নির্জন নিশানের দিকে তাকিয়ে হালকা করে হেসে বলল, ভাই আমি একটা কথা বললে সেটা রাখবে? এটা আমার অনুরোধও ভাবতে পারো তুমি। নিশান নির্জনের চেহারা দিকে না তাকিয়ে গাড়ি চালানোর দিকে মনোযোগ রেখে বলল, হ্যাঁ বল, আমি শুনছি। নির্জন নিশানকে বলল, ভাইয়া আজকের দিনটা আমার জন্য সেরা দিন ছিল। আগে আমি, বাবা, দাদু আর তুমি একসঙ্গে নামাজ পড়তে যেতাম। দাদু মারা যাওয়ার পর থেকে যেন সবকিছু এলোমেলো হয়ে গেছে। সবাই সবার সঙ্গে ঠিকমতো কথা বলা বন্ধ করে দিয়েছে। ভাই আমার একটা কথা রেখো, আজকের দিনে তুমিটাকে আমি সারা জীবন দেখতে চাই। সবকিছু ছেড়ে দিয়ে ভেতরে ও বাইরে থেকে তুমি একজন ভালো শিক্ষক হয়ে উঠো। যেন তুমি ভাই হিসেবে, সন্তান হিসেবে এবং ভবিষ্যতে নিজের সন্তানের জন্য একজন ভালো শিক্ষক বাবা হতে পারো। এই তুমিটাকে আমার খুব প্রিয় ভাই। নিজের রাগটাকে একটু কন্ট্রোল করতে শেখো। বাবাকে যেদিন তুমি রাগের বশে মারতে উঠেছিলে, সেদিন বাবা আমার সামনে চোখের পানি ফেলেছিল। আর এটাও বলেছিল শুরু থেকে সে তার প্রথম সন্তানকে বেশি ভালোবাসে। কিন্তু সেই ব্যবহারে বাবা অনেক কষ্ট পেয়েছিল ভাই। নিশান এবার নির্জনের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, তুই আমার কাছে থেকে কি চাস তাই বল। নির্জন তখন ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি সবার কাছে পারফেক্ট ম্যান হিসেবে দেখতে চাই। তুমি সবার প্রিয় মানুষ হবে, এটা দেখতে চাই। তোমার মুখ থেকে ফিরে আসার পরে আবার আগের মতো কোরআন তেলাওয়াত শুনতে চাই আমি। ভাই বেলকনিতে বসে থেকে নিশান নির্জনের দিকে তাকিয়ে মৃদু হেসে আবার সামনে মনোযোগ দিল। কোনো উত্তর সে দিল না তার ভাইকে। এত কথার মাঝে অবশেষে এয়ারপোর্টের সামনে চলে এলো তারা। নিশান গাড়ি পার্কিং করে এসে দাঁড়ালো। নির্জন নিশানকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, আমরা বিশ্বাস করি তুমি একদিন সবার প্রিয় হয়ে উঠবে ভাই, ইনশাআল্লাহ। নিশান তবুও কোনো উত্তর দিল না। নির্জন ভেতরে যাবে সেই সময় নিশানও হাঁটতে শুরু করলো। নিশানকে তার সঙ্গে যেতে দেখে নির্জন বলল, আমি যেতে পারবো ভাইয়া, তুমি বাড়ি ফিরে যাও আর এসো না। তুমি এখন মেহেরের সঙ্গে থাকো। তবে আরও ছানাপোড়া দরকার আছে তো নাকি বাড়িতে? নিশান কথাটা শুনে একটু হেসে নিজের গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। মাঝ রাস্তার একটু সাইডে দাঁড়িয়েছিল নির্জন। শেষবারের মতো ভাইয়ের দিকে তাকিয়ে বুক ভরা একটুখানি হাসি উপহার দিল সে। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি বড় গাড়ি বিকট শব্দে নির্জনকে সজোরে ধাক্কা মেরে কয়েক হাত দূরে ছিটকে ফেলে দিল। দৃশ্যটা দেখে নিশানের পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল। অথচ শরীরটা এক চুলও এগোলোই না। পিছন ফিরে তাকাতেই দেখলো নির্জনের পুরো শরীর রক্তে লাল হয়ে রাস্তার মাঝখানে পড়ে আছে। কাঁপতে কাঁপতে সে মাথা তুলতে চেষ্টা করলো, যেন বাঁচার শেষ আকুতিটুকু নিয়ে আবার উঠে দাঁড়াতে চাইছে। নিশান মরিয়া হয়ে ছুটে যেতে চাইলো, কিন্তু কেন জানি পা দুটো যেন অবশ হয়ে গেছে। হাজার চেষ্টা করেও এক কদম এগোতে পারলো না। ঠিক তখনই আরেকটি দ্রুতগতির গাড়ি সোজা নির্জনের উপর দিয়ে চলে গেল। চারপাশে মানুষের চিৎকার, ব্রেকের কষাস ককরোশ শব্দ আর রক্তে ভিজে যাওয়া কালো পিচঢালা রাস্তা, সবকিছু যেন মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। নিশানের চোখের সামনে শুধু পড়ে রইল নিজের সবচেয়ে প্রিয় ভাইয়ের মৃত রক্তাক্ত দেহ। কয়েক সেকেন্ড আগেও যে মানুষটা হাসি মুখে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছিল তাকে, সেই মানুষটাই এখন নিশ্চুপ।